হচ্ছে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধ চেতনার পরিপন্থী কাজকর্ম করেছে। আজকে যে আওয়ামী লীগ ক্ষমতায় আছেন, সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা এই মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ কতটা কর্মসূচি পালন করেছে। আওয়ামী লীগের একজন নেতা চ্যানেল ওয়ানের একটা টকশো, পুরানো টকশোতে দেখেছিলাম, সম্ভবত বলেছিলেন যে আওয়ামী লীগের যে অকৃতজ্ঞের দল, সেই দলের ত্যাগী নেতা কর্মীরা আওয়ামী লীগ করে মরতে পারে নাই, এবং আজকে মাওলানা ভাসানীর প্রতি তাদের অবহেলা আমরা মনে করি আমাদেরকে সেটাই মনে করিয়ে দেয়। আর তাদের যে অবহেলা, এইটা শুধুমাত্র মাওলানা ভাসানীর প্রতি নয়, তারা মুখে মুক্তিযুদ্ধের চেতনার ফুল যদি ফুটায়, বই ছিটায়, অথচ আপনারা যদি মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিত করা। আজকে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন এই দেশে সুবিচার বলতে কিছু আছে? বলতে পারবেন না। সাম্যের কথা বলা হচ্ছে, আজকে স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে ধর্ষণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দল গুন্ডাতন্ত্রের মাধ্যমে সেই আইয়ুব খানের সন্ত্রাসী ছাত্র সংগঠন এনএসএফ এর মতো এখানে একটি সন্ত্রাসী সংগঠন গড়ে তুলেছে, যাদের কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিন্ন মতের ছাত্রদেরকে দমন পীড়ন করা, ছাত্রদেরকে লাঠি পেটা করা। আমার কথা আমি বিভিন্ন সময় বলেছি, এটি শুধু আমার কথা নয়, আমার সাথে তো ব্যক্তিগতভাবে কারো বাদ ছিল না। এই যে তাদের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলছি, তাদের নোংরা দলীয়করণ, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কথা বলছি, সে কারণে একাধিকবার হামলার শিকার হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হয়েছে 28 বছর পরে, একটা ঐতিহাসিক নির্বাচন। 28 বছর পরে হয়তো জাতি ফেরেছিল, দেশের যখন একটা গণতন্ত্রের সংকট, ডাকসু নির্বাচনের মাধ্যমে হয়তো এদেশের গণতান্ত্রিক ধারা হয়তো আবার ফিরে আসবে। কারণ ডাকসু তথা ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু একটি ছাত্রদের প্ল্যাটফর্ম হলেও জাতীয় রাজনীতিদের একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য ছিল। কিন্তু আমরা দেখেছি, খুবই লজ্জিত হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিভাবে অপতৎপরতায়, দুর্নীতিতে কিভাবে তারা ডাকসু নির্বাচনকেও কলঙ্কিত করেছে। তো ডাকসু নির্বাচনের কথাটা আজকের প্রসঙ্গ নয়, কিন্তু বলছি এই কারণে তারা একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে করার সক্ষমতা, সাহস দেখায় না। আর জাতীয় নির্বাচন আজকে আশা করছেন রাজনৈতিক দলগুলো প্রতিনিয়তই বলে যাচ্ছেন, দেশের যে বর্তমান সংকট, এই সংকটে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান সরকার রাজনীতিতে টেন্ডারবাজ, চাঁদাবাজদের যে পুনর্বাসন করে একটা দুর্বৃত্তায়িত করেছে, এর থেকে উত্তরণের জন্য একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে হবে। তারা সেই 2014 সাল থেকে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকে বাংলাদেশের বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা বলেন, সমস্ত জায়গাগুলো তারা একেবারে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। আইন হচ্ছে জনগণকে রক্ষা করার জন্য, সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, জনগণের জানমালের রক্ষা করার জন্য। কিন্তু সেই আইন দিয়ে কি হচ্ছে? জনগণের কণ্ঠকে চেপে ধরা হচ্ছে। তুমি কথা বলবা, মামলা দিয়ে জেলের ভিতরে পুড়ে রাখছে। তুমি হল ছাত্র, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, তাদের কিচ্ছু আসে যায় না। তাদের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের কি কারাগারের ভিতরে দেবে। এবং বর্তমানে যে বাংলাদেশের যে সংকট, নতুন করে আরেকটি সংকট কৃত্রিম ভাবে আমি মনে করি তৈরি করা হচ্ছে। দেশের সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়া হচ্ছে, বিভিন্ন সংগঠনকে মুখোমুখি করিয়ে দিয়ে আরেকটা সাম্প্রদায়িক সংঘাত এখানে ঘটিয়ে তারা ভাবতে থেকে এগুলো ঘটিয়ে নয় করে আরো কিছুদিন যদি পার করা যায়, তাহলে আপনারা লক্ষ্য করবেন অন্যান্য সময়ের চেয়ে বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি মনে করি কিছুটা ঐক্যের সুর তারা হচ্ছে যে তোলা শুরু করেছে। কারণ তারা আজকে বুঝতে পেরেছে এই দুর্বৃত্তদের হাতে আজকে আর কেউই নিরাপদ নয়। আমরা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা কথা বলতে চাই, জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি, আমরা দুঃখ ফিল করি। আমাদের 15ই আগস্ট আমাদের জন্য শোকের দিন, আমরা শোক প্রকাশ করি। কিন্তু বঙ্গবন্ধুর সেই 72-এর পর থেকে যদি রাষ্ট্র পরিচালনার কার্যক্রম লক্ষ্য করেন, দেখবেন বঙ্গবন্ধুর আশপাশে কারা ছিল। বঙ্গবন্ধুর পাশেই কিন্তু বঙ্গবন্ধুর খুনি রাস্তা গেড়ে বসেছিল।
যারা এই রাষ্ট্রকে অভিভাবকহীন করেছিল তারা কিন্তু বঙ্গবন্ধুর কাছেই গিয়েছিল। এই যে খুনি মুস্তাকের কথা বলা হচ্ছে প্রত্যেকটা বক্তব্যের মিছিল মিটিংয়ে, এই মুস্তাককে তো 73 সালে সেই আপনার ব্যালট বাক্স চিন্তাই করে, মানে ব্যালট বাক্স হেলিকপ্টার এনে ঢাকায় বসে বিজয়ী ঘোষণা করা হয়। ঠিক একইভাবে এখনকার সেই এমপি মন্ত্রীদেরকেও একই প্রক্রিয়া নির্বাচিত ঘোষণা করছে। প্রধানমন্ত্রীকে বলবো, আপনি আপনার চারপাশে যে সমস্ত দুষ্কৃতিকারীরা আপনাকে কুবুদ্ধি দিচ্ছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার নোংরা প্রচেষ্টায় লিপ্ত হয়েছে, আপনি তাদের বিরুদ্ধে সমাধান। আপনি যদি বঙ্গবন্ধু কন্যা হয়ে থাকেন, আপনি যদি জাতির পিতার কন্যা হয়ে থাকেন, আপনি যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে আজকে এদেশের 18 কোটি মানুষের একটাই দাবি, সেটা হচ্ছে দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করা, একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দেওয়া। আপনারা সেই মুজিব বর্ষকে যদি স্মরণীয় করে রাখতে চান, আমরা চাই এই মুজিব বর্ষে আপনি বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করেন। সমস্ত রাজবন্দীদের যারা রাজনৈতিক মিথ্যা মামলা হামলায় আজকে কারাগার আছে, তাদেরকে মুক্তি দিন। যাদেরকে অন্যায়ভাবে মামলা দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে, সেই সমস্ত হয়রানি বন্ধ করেন। আর আজকে আমাদের যে মহান বীর পুরুষের নিয়ে আজকের আলোচনা, সেই মাওলানা ভাসানীর ছোট করে 2 মিনিট শেষ করবো। যে মাওলানা ভাসানী আপনারা সবাই জানেন, তিনি একজন মাওলানা ছিলেন। অনেকে মৌলানাও বলে থাকে, আধুনিক ভাষায় মাওলানা বলে থাকে, এখানে আমি মাওলানাই বললাম। যে মাওলানা ভাসানী সাহেব, তিনি অনেকই একজন মাওলানা মানুষ ছিলেন, কিন্তু তারপরে তার যে রাজনৈতিক দূরদর্শিতা ছিল, তিনি একজন রাজনীতিবিদ হিসেবে যে একজন নির্লোভ নির্মোহ রাজনীতিবিদ ছিলেন, সেটা তার সমস্ত জীবনের সংগ্রামে তিনি দেখিয়ে দিয়েছেন। তিনি বিভিন্ন সংকটে রাজনীতিবিদদেরকে একত্রিত করেছেন। তিনি কখনোই নেতৃত্বের পেছনে ছোটেননি, তিনি কখনোই মন্ত্রিত্বের পেছনে ছোটেননি, যে কারণে তিনি সর্বজন শ্রদ্ধেয় হতে পেরেছিলেন। তিনি যেমন দেশ ভাগ হওয়ার পরে যখন সেই বলেছিলেন যে দিন আমেরিকানদের বিরুদ্ধে যেমন সোচ্চার ছিলেন, আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন ভারতীয় আগ্রাসন দেশে বিভিন্নভাবে চলে, তখনও তিনি তার বিরুদ্ধে কিন্তু সোচ্চার ছিলেন। সুতরাং সেই জায়গা থেকে আজকে আমাদের যে একজন অভিভাবক প্রয়োজন, সংগ্রামের যে একটা মুক্ত চেতনা আমাদের সামনে দরকার। আমরা মনে করি আজকের এই সংকটে মাওলানা ভাসানী হতে পারে আমাদের জন্য একমাত্র এবং অদ্বিতীয় উত্তম আদর্শ। আমাদের শপথ এটাই হোক, মাওলানা ভাসানী যে সংগ্রাম চেতনা, তার যে আদর্শ, সেটাকে ধারণ করে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের জন্য আমরা আজকে শপথ নেব।